বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী হিদার আর ইয়াঙ্গারের লেখা দ্য আর্ট অফ অ্যাক্টিভ লিসেনিং বইটি। রাত তখন ৯টা। একটা ছোট্ট ক্যাফে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি বাতাসকে আরও বেশি প্রশান্তিময় করে তুলেছিল। সেই ক্যাফেলি এক কোণে বসেছিল আলভি, এক ২৬ বছরের যুবক, যে গত কয়েক মাস ধরে তার অফিস এবং ব্যক্তিগত জীবন দু জায়গাতেই নিজেকে কিছুটা বিচ্ছিন্ন বোধ করছিল। সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু তবুও কিছু একটা যেন হারিয়ে গিয়েছিল। আজ সে ক্যাফেতে একাই এসেছিল নিজের সাথে কথা বলতে। হঠাৎ তার চোখ পড়ল সামনে বসা দুটি মানুষের ওপর। একটা মেয়ে কিছু বলছিল আর ছেলেটি কেবল মনোযোগ দিয়ে তার কথা শুনছিল। মাঝে কোনো বাধা দেওয়া নেই, কোনো বিচার করার অভিব্যক্তি নেই, কেবল একদম শান্ত হয়ে পুরো মনোযোগ দিয়ে শোনা। আলভি কিছুক্ষণ তাদের লক্ষ্য করে বেশ মজা পেল। আর তখনই তার মনে একটা প্রশ্ন জাগল, আমি কি কখনো কাউকে এভাবে শুনেছি, সম্পূর্ণ উপস্থিত থেকে, মাঝে কথা না বলে? হয়তো না। আলভির মনের সঙ্গে সঙ্গে তার বন্ধু সাথীর মুখটা ভেসে উঠল। সে প্রায়ই বলতো, তুই শুনিস কম আর বেশি ভাবিস যে এরপর কি বলবি। তখন আলভির মনে হতো যে সাথী হয়তো বেশি চিন্তা করছে, কিন্তু আজ তার মনে হলো সম্ভবত সাথীই ঠিক ছিল। অনেক সময় এমন হয়েছে যখন কোনো বন্ধু বা সহকর্মী কিছু শেয়ার করত আর আলভির সঙ্গে সঙ্গে উত্তর দিত, আরে এমনটা তো আমার সাথেও হয়েছিল, বাহ তুই এমন কেন ভাবছিস বন্ধু, মুভ অন কর। কিন্তু আজ ক্যাফেতে বসে থাকা সেই ছেলেটিকে দেখে আলভি বুঝল যে অ্যাক্টিভ লিসনিংয়ের অর্থ শুধু শোনা নয়, বোঝা, উপস্থিতি দেওয়া, আর সবচেয়ে জরুরি হলো নিজের মতামত চাপিয়ে না দিয়ে সামনের জনের অনুভূতিকে জায়গা দেওয়া। আলভি বাড়ি ফিরে ইউটিউবে একটি ভিডিও সার্চ করল, হাউ টু লিসেন অ্যাক্টিভলি। সেখানে সে এক থেরাপিস্টকে বলতে শুনল, অ্যাক্টিভ লিসেনিং কেবল শান্ত থাকার বিষয় নয়, এটি হলো সম্পূর্ণভাবে সেখানে উপস্থিত থাকা, অন্যজনকে বোঝানো যে তার কথাগুলো গুরুত্বপূর্ণ। আপনার চোখ, আপনার শারীরিক ভাষা, আপনার নীরবতা এবং আপনার শব্দ সব কিছু বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করুন। সেই রাতে আলভি নিজের কাছে একটা প্রতিজ্ঞা করল, এখন থেকে সে শুধু শোনার জন্য শুনবে, বোঝার জন্য শুনবে। পরের দিন সকালে সে অফিসে প্রথম অনুশীলন শুরু করল। তার টিমে একজন জুনিয়র ছিল, নাম নীল, যে প্রায় কিছু বলতে চাইত, কিন্তু আলভি তাড়াহুড়োর মধ্যে থাকত। আজ আলভি ইচ্ছেকৃতভাবে নীলকে ডেকে বলল, তোর যা বলার আছে পুরোটা বল, আমি শুধু শুনছি। নীল প্রথমে একটু অস্বস্ত করল, কিন্তু ধীরে ধীরে সে তার কথা বলতে শুরু করল। একটা প্রজেক্টের স্ট্র্যাটেজি নিয়ে তার কিছু উদ্বেগ ছিল। আলভি মাথা নাড়ল, মাঝে থামালো না, আর মাঝে মাঝে শুধু ছোট ছোট সম্মতিসূচক শব্দ বলল, আই সি, আর বল। যখন নীল বলা শেষ করল, আলভি ২ মিনিট ভেবে বলল, তোর কথার মানে হলো তোর মনে হচ্ছে যে টাইমলাইনটা অবাস্তব এবং কিছু দায়িত্ব স্পষ্টভাবে ভাগ করা হয়নি, আমি কি ঠিক বুঝেছি? নীলের মুখটা খুশিতে ভরে গেল। হ্যাঁ স্যার, একদম, আমি আগেও বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সম্ভবত আপনি ব্যস্ত ছিলেন। সেদিন আলভি প্রথমবার বুঝতে পারল যে শুধু মন দিয়ে শুনলেই সামনের জন কতটা মূল্যবান অনুভব করে। এটা কোনো ম্যাজিক ট্রিক ছিল না, কিন্তু একটা মানসিক সংযোগ তৈরি হয়ে গিয়েছিল শুধু মনোযোগ দিয়ে শোনার ফলে। কয়েকদিন পর সেই সাথীর সাথে দেখা হলো এক র্যান্ডম মিটআপে। সে তার নতুন স্টার্টআপ নিয়ে কথা বলছিল, আর এবার আলভি সম্পূর্ণভাবে উপস্থিত ছিল। সে মোবাইল দেখেনি, মাঝে কোনো উপদেশ দেয়নি, শুধু তার চোখে চোখ রেখে ধীরে ধীরে মাথা নাড়তে নাড়তে তার পুরো কথা শুনল। সাথী থেমে গিয়ে হাসল, তুই কি বদলে গেছিস, আজ তুই আমার পুরো কথা একবারও না থামিয়ে শুনলি, বেশ ভালো লাগছে। আলভিও হেসে বলল, হয়তো ক্যাফেতে বসে থাকা এক ছেলের কাছ থেকে শিখে গেছি। ধীরে ধীরে অ্যাক্টিভ লিসেনিং আলভির অভ্যাসে পরিণত হলো। প্রতিটি কথোপকথনে সে এখন নিজেকে একটা প্রশ্ন করত, আমি কি সম্পূর্ণভাবে উপস্থিত আছি? আর যদি না থাকতো তাহলে সে নিজেকে থামাতো। একদিন তার মা ফোনে একটু চিন্তিত মনে হচ্ছিলেন। আগের আলভি হলে হয়তো বলতো, মা সব ঠিক হয়ে যাবে, আর তাড়াতাড়ি ফোন রেখে দিত। কিন্তু আজ সে ধৈর্য ধরে পুরো কথা শুনল, তার মায়ের কথার পেছনের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করল। আর যখন ফোনটা শেষ হলো, তার মা নরম গলায় বললেন, বাবা আজ তুই আমাকে অনেক শান্তি দিলি। আলভি এখন বুঝতে পেরেছিল যে অ্যাক্টিভ লিসেনিং একটা সুপার পাওয়ার। এই পৃথিবীতে যেখানে সবাই শুধু বলতে চায়, সেখানে যদি কেউ বিচার না করে, বাধা না দিয়ে পুরো আগ্রহ নিয়ে শোনে, তাহলে সেই ব্যক্তি একজন হিলারের মতো হয়ে ওঠে।
অ্যাক্টিভ লিসনিংয়ে আলভি 3টি বিশেষ জিনিস শিখেছিল। প্রথমত, উপস্থিতি, অর্থাৎ সেই মুহূর্তে সম্পূর্ণ মগ্ন থাকা, যেন সামনের জনই সেই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত, প্রতিফলন, অর্থাৎ সামনের জন যা বলছে তা পুনরাবৃত্তি করা বা সংক্ষেপে বলা, যাতে সে অনুভব করে যে তাকে সঠিকভাবে বোঝা গেছে। তৃতীয়ত, ফলো আপ, অর্থাৎ পরে খোঁজ নেওয়া, জিজ্ঞেস করা যে এখন কেমন লাগছে বা কোনো উন্নতি হয়েছে কিনা। আলভি এখন বুঝতে পারল যে মানুষ উপদেশ চায় না, মনোযোগ চায়। তারা চায় কেউ তাদের কথা শুনুক, শুধু মন দিয়ে শুনুক। আর এটাই একজন মানুষকে আলাদা করে তোলে, তার সহানুভূতি এবং বোঝার ক্ষমতা। এখন যখনই কোনো বন্ধু বা সহকর্মী কথা বলতো, আলভি নিজেকে মনে করিয়ে দিত, এই মুহূর্তটা আমার সম্পর্কে নয়, এটা তাদের সম্পর্কে। ধীরে ধীরে তার সম্পর্কগুলো আরও ভালো হতে লাগলো। সে এমন একজন লিডারও হয়ে উঠল যাকে মানুষ অনুসরণ করতে চাইতো, শুধু এই কারণে যে সে শুনত। কথায় বলে না, পিপল ডোন্ট কেয়ার হাউ মাচ ইউ নো আনটিল দে নো হাউ মাচ ইউ কেয়ার। আর অ্যাক্টিভ লিসনিং দিয়ে এটাই প্রকাশ পায় যে আপনি সত্যিই যত্ন নেন। আলভির জীবনে এখন কথোপকথন এক নতুন অর্থ নিয়ে এসেছিল। এখন প্রতিটি আলাপচারিতা তার জন্য একটা সুযোগ ছিল, বোঝার, সংযোগ স্থাপন করার এবং একজন মানুষ হিসেবে অন্য মানুষকে অনুভব করার। আর সবচেয়ে সুন্দর ব্যাপার ছিল এটাই, এখন যখন সে শুনত তখন মানুষও তাকে শুনতে শুরু করেছিল। হয়তো এটাই আসল সংযোগ, যখন আমরা মন থেকে শুনি তখন সামনের জন্য মন খুলে কথা বলে। আর এই শোনা, বোঝা এবং জায়গা দেওয়াই হলো অ্যাক্টিভ লিসনিংয়ের আসল শক্তি। অফিসে বেশ চাঞ্চল্য ছিল। একটি নতুন প্রজেক্টের ঘোষণা হয়েছিল এবং পুরো টিম উত্তেজিত হওয়ার পাশাপাশি কিছুটা নার্ভাসও ছিল। আলভি এখন সেই প্রজেক্টের টিম লিড। এটা তার জন্য নিজেকে প্রমাণ করার একটা বড় সুযোগ ছিল। কিন্তু এবার সে শুধু পারফরমেন্স বা পরিকল্পনার ওপর ফোকাস করতে চায়নি। এবার সে এমন একটা পরিবেশ তৈরি করতে চেয়েছিল যেখানে মানুষ মন খুলে কথা বলতে পারবে, অনুভব করবে যে তাদের মতামতের গুরুত্ব আছে। আগে আলভিও অন্যান্য পরিচালকদের মতোই ভাবত, ডেলিভারেবলস, ডেডলাইন এবং ফলাফলই সব কিছু। কিন্তু গত কয়েক মাসে সে একটা সহজ জিনিস বুঝেছিল, যখন মানুষ শোনে তখন সম্পর্ক তৈরি হয়, আর যখন মানুষের কথা শোনা হয় তখন বিশ্বাস তৈরি হয়। প্রথম মিটিংয়ে আলভি সবাইকে সাধারণভাবে ডাকল। আজ শুধু কথা হবে, কোনো চাপ নেই। সবাই অবাক হয়েছিল, কারণ আগে মিটিংয়ে সবসময় ভাগ করে দেওয়া হতো, কাজের ধারা থাকত। কিন্তু আজ আলভি সবার দিকে তাকিয়ে বলল, এই প্রজেক্টটা আমাদের সবার। আমি জানতে চাই তোমরা সবাই কি ভাবছো, কি কি চ্যালেঞ্জ আসতে পারে, তোমাদের কি কি আইডিয়া আছে। প্রথমে কিছুক্ষণ নীরবতা ছিল, কিন্তু তারপর নীল ধীরে ধীরে একটা পয়েন্ট তুলে ধরল। স্যার, ক্লায়েন্টের প্রত্যাশাগুলো একটু অস্পষ্ট। আমার মনে হয় আগে বিষয়টা পরিষ্কার করে নেওয়া উচিত। আলভি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানালো না, শুধু মাথা নেড়ে বলল, ভালো পয়েন্ট। আর কারো কিছু মনে হচ্ছে? ধীরে ধীরে বাকি সদস্যরাও খুলতে শুরু করলো। খালেক, যে সবসময় অন্তর্মুখী ছিল, সে আজ প্রথমবার কিছু বলল। হয়তো আমরা কাজের বন্টনটা একটু নমনীয় রাখতে পারি, যাতে প্রত্যেকে নিজের শক্তির ভিত্তিতে কাজ করতে পারে। আলভি সবার কথা মনোযোগ দিয়ে শুনল। মাঝে বাধা দেওয়া বা বিচার করার পরিবর্তে সে শুধু নোট তৈরি করল। মিটিংয়ের শেষে সে বলল, আমি আজ কাউকে কাজ ভাগ করে দিচ্ছি না। আমি শুধু এটাই বলছি যে তোমাদের কথাগুলো আমার পরিকল্পনার অংশ হবে। আমরা একসাথে পরিকল্পনা তৈরি করব। সেদিন টিমের শুধু এটাই মনে হয়নি যে তাদের কথা শোনা হয়েছে, তারা অনুভব করলো যে তাদের কথাকে গুরুত্ব দেওয়া হয়েছে, আর সেখান থেকে বিশ্বাসের ভিত্তি স্থাপন হলো। পরের সপ্তাহে যখন পরিকল্পনা চূড়ান্ত হলো, তখন সবার পরামর্শ অন্তর্ভুক্ত ছিল। খালেকের পরামর্শে কাজের ভূমিকা নমনীয় রাখা হয়েছিল এবং নীলের উদ্বেগের পর ক্লায়েন্টের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টা পরিষ্কার করা হয়েছিল। এটা দেখে টিমের মনে হলো যে তাদের কথাগুলো শুধু আনুষ্ঠানিকতা ছিল না, সেগুলোকে সত্যিই গুরুত্ব দেওয়া হয়েছে। একদিন মিটিংয়ের পর সোনাল ধীরে ধীরে বলল, স্যার, প্রথমবার এমন মনে হচ্ছে যে আমাদের মতামতের কোনো মূল্য আছে। সাধারণত শুধু কাজ বলে দেওয়া হয়। আলভি হেসে বলল, কারণ এবার আমি শুনতে এসেছি, চালাতে নয়। ধীরে ধীরে টিমের পরিবেশ বদলাতে শুরু করলো। মানুষ নিজেরা আইডিয়া নিয়ে আসতে লাগলো। রিয়া, যে শুধু নির্দেশের ওপর কাজ করত, সে এখন নিজে থেকেই এগিয়ে এসে বলতো, আলভি, আমি এই মডিউলের জন্য একটা বিকল্প পদ্ধতির কথা ভেবেছি, দেখতে চাও? বিশ্বাসের প্রভাব শুধু কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। একদিন যখন খালেকের শরীর ভালো ছিল না, সে ভয়ে ভয়ে বলল, যদি 2 দিন বাড়ি থেকে কাজ করি? আলভি সঙ্গে সঙ্গে বলল, অবশ্যই খালেক, আগে নিজের যত্ন নাও, কাজ হয়ে যাবে। খালেক সেই সন্ধ্যায় একটা হার্টফেল্ট মেসেজ পাঠালো, থ্যাংক ইউ ফর ট্রাস্টিং মি আরব, ইট মিনস এ লট। আর এই বিশ্বাসের ফল স্পষ্ট দেখা গেল প্রজেক্ট ডেলিভারিতে। টিম শুধু ডেডলাইনের আগেই প্রজেক্ট শেষ করেনি,
বরং ক্লায়েন্টের কাছ থেকেও প্রশংসা পেয়েছে। ইয়োর টিম সিমস ডিপলি কানেক্টেড অ্যান্ড কমিটেড, দ্যাট রিফ্লেক্টস ইন ইয়োর ওয়ার্ক। আলভি এখন পরিষ্কার বুঝতে পারছিল যে বোনাস, দামি সুযোগ সুবিধা বা শুক্রবারের পিৎজা পার্টির চেয়েও বেশি জরুরি হলো কাউকে আন্তরিকভাবে শোনা। যখন কেউ মনে করে যে তার কথা শুধু শোনাই হয়নি, বোঝাও হয়েছে এবং তার উপর পদক্ষেপও নেওয়া হয়েছে, তখন থেকেই বিশ্বাস আর অনুগত্য জন্মায়। অনেক সময় অনুষ্ঠানগুলো মনে করে যে কর্মীদের খুশি রাখতে হলে তাদের অতিরিক্ত ইনসেন্টিভ দিতে হয়, কিন্তু আলভি জীবন্ত উদাহরণ দেখেছিল যে সত্যিকারের সম্পৃক্ততা তখনই আসে যখন মানুষ মনে করে যে তাদের কথার কোনো অর্থ আছে। আলভি এখন মিটিংয়ে একটা নতুন অভ্যাস শুরু করেছিল। প্রতি সপ্তাহে 15 মিনিটের একটা সেশন রাখত, যার নাম ছিল টিম ভয়েস। সেখানে কোনো এজেন্ডা থাকতো না, শুধু জিজ্ঞেস করা হতো, এই সপ্তাহে তোমাদের কি পর্যবেক্ষণ ছিল, কি পরিবর্তন করা যেতে পারে। এই ছোট্ট পদক্ষেপটা বড় পরিবর্তন এনেছিল। মানুষের মনে হয়েছিল যে এই সংস্কৃতি শুধু কথায় নয়, আচরণেও আছে। একদিন আলভির বস তাকে ডেকে বললেন, তোমার টিম পারফরমেন্সই খুব ধারাবাহিক আর তাদের মনোবলও খুব উঁচু, রহস্যটা কি? আলভি শুধু এটুকুই বলল, আমি তাদের কথা শুনেছি আর এখন তারা আমার কথা শোনে। বসও একটু হেসে বললেন, এত সহজ? আলভিও হেসে জবাব দিল, সহজ কিন্তু বিরল, শোনা শিখতে হয়। সেই কথোপকথনের পর আলভি তার কোম্পানির ইন্টারনাল ব্লগে একটা আর্টিকেল লিখল, ট্রাস্ট ডাজন্ট নিড গ্র্যান্ড জেস্টার্স, জাস্ট এ লিসেনিং ইয়ার। ধীরে ধীরে অন্য বিভাগের মানুষ আলভির পদ্ধতি গ্রহণ করতে শুরু করলো। কোথাও সাপ্তাহিক বয়েজ সার্কেল শুরু হলো, কোথাও লিডাররা তাদের ডোর পলিসি সবসময় খোলা করে দিল। বিশ্বাসের ঢেউ ছড়িয়ে পড়েছিল। আর এই সব কিছু শুরু হয়েছিল সেই ক্যাফের সেই সন্ধে, যখন আলভি প্রথমবার কাউকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনেছিল। এখন আলভি বুঝতে পারছিল যে নেতৃত্ব দামি উপাধি দিয়ে নয়, আন্তরিক শ্রবণ দিয়ে তৈরি হয়। মানুষ ততক্ষণ অনুসরণ করে না যতক্ষণ না তারা অনুভব করে যে তাদের নেতা তাদের বোঝে, তাদের স্বীকৃতি দেয়। আর এমনটা শুধু শোনার মধ্যে দিয়েই হয়, বিনা বিক্ষেপে, বিনা ইগোতে, বিনা বাধায়। প্রতিটি অনুষ্ঠান, প্রতিটি দল, প্রতিটি সম্পর্কে যদি এই সংস্কৃতি চলে আসে যে আমরা শুনবো, বুঝবো এবং তারপর প্রতিক্রিয়া দেব, তাহলে বিশ্বাস আপনা আপনি তৈরি হয়ে যায়। আলভির দল এখন শুধু একটা ওয়ার্কিং ইউনিট ছিল না, তার একটা সাপোর্ট সিস্টেম হয়ে গিয়েছিল। মানুষ একে অপরের সাহায্য করত, নিজেদের অনুভূতি খোলাখুলিভাবে শেয়ার করত এবং কঠিন সময়ে একসাথে দাঁড়াতো। আর এই সব কিছু হয়েছিল কারণ একজন মানুষ সিদ্ধান্ত নিয়েছিল যে এখন আমি শুধু শুনবো না, বুঝবো। হয়তো এটাই আসল সংযোগের শুরু, যখন শোনা অভ্যাস নয়, সংস্কৃতি হয়ে যায়। আলভির দলের প্রথম দুটি প্রজেক্টে দারুণ পারফরম্যান্সের পর একজন ভালো লিডার হিসেবে তার নাম ছড়িয়ে পড়েছিল, কিন্তু দায়িত্ব বাড়ার সাথে সাথে তাকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলো। একদিন দলের সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনার সময় আলভি বুঝতে পারল যে কিছু কথা মাঝপথে হারিয়ে যাচ্ছে। সে তার ল্যাপটপে নোট লিখছিল, ফোনের নোটিফিকেশন দেখছিল এবং অর্ধেক মন দিয়ে দলের কথা শুনছিল। মিটিংয়ের পর তার সহকর্মী নীল ইতস্তত করে বলল, স্যার, মনে হচ্ছে আপনি আমাদের কথায় পুরো মনোযোগ দিতে পারছেন না। আমরা কি কোনো গুরুত্বপূর্ণ বিষয় মিস করে যাচ্ছি? আলভির একটা ধাক্কা লাগলো। সে বুঝতে পারল যে তার মাল্টিটাস্কিংয়ের অভ্যাস তার শোনার ক্ষমতাকে বাধা দিচ্ছে। এটা তো কেবল শুরু ছিল। পরের কয়েকদিনে আলভি নিজেকে অনেকবার এমন পরিস্থিতিতে ফেলল যেখানে তার শুনতে সমস্যা হচ্ছিল। কখনো কখনো তার ইগো নতুন আইডিয়া গ্রহণ করতে বাধা দিত। এটা তো সেই কথাই যে আমি আগে বলেছিলাম, সে ভাবত এবং মনোযোগ দেওয়া বন্ধ করে দিত। একবার দলের একজন জুনিয়র সদস্য খলিল এমন একটি পরামর্শ দিল যা আলভির চিন্তাভাবনার থেকে বিলকুল আলাদা ছিল, কিন্তু আলভি তা উপেক্ষা করল, কারণ সে একজন সিনিয়র লিডার ছিল এবং পদমর্যাদার কারণে সে ভেবেছিল যে খলিলের কথা হয়তো ততটা গুরুত্বপূর্ণ নয়। তারপর একদিন খালিক ফিডব্যাক দিল যে আলভি মিটিংয়ে খুব বেশি বাধা দেয় এবং এটা মানুষকে কথা বলতে বাধা দেয়। আলভি এটা শুনে কিছুটা অস্বস্তিতে পড়ল, কারণ তার মনে হতো সে শুধু নিজের কাজ সঠিকভাবে করছে। এই অস্বস্তি তাকে ফিডব্যাক শুনতে বাধা দিল। সে নিজেকে রক্ষা করতে শুরু করলো এবং দলের সামনে নিজের ভুল স্বীকার করতে দ্বিধাবোধ করল। আলভি বুঝতে পারল যে এই সমস্ত বাধা, মাল্টিটাস্কিং, ইগো, হায়ারার্কি এবং ফিডব্যাকের ভয় তার এবং দলের মধ্যে যোগাযোগের দূরত্ব তৈরি করছে। এক সন্ধ্যায় যখন সে অফিসে একা বসেছিল, সে ভাবল যে যদি সে এগুলো ঠিক না করে তবে তার নেতৃত্ব দুর্বল হয়ে পড়বে। সে ঠিক করল যে এখন তাকে সচেতনভাবে এই বাধাগুলো চিহ্নিত করে দূর করতে হবে। প্রথমে সে তার মাল্টিটাস্কিংয়ের অভ্যাস নিয়ে কাজ শুরু করল। পরের মিটিংয়ে সে ফোন সাইলেন্ট রাখল, ল্যাপটপ বন্ধ রাখল এবং শুধু তার সম্পূর্ণ উপস্থিতি দলের জন্য রাখল। সে প্রতিটি সদস্যের কথা মনোযোগ দিয়ে শুনল
বাধা দেওয়া থেকে বিরত রইল এবং মাঝে মাঝে স্পষ্টীকরণের জন্য প্রশ্ন করল। তারপর সে ইগো কমানোর জন্য নিজেকে মনে করিয়ে দিল যে নেতৃত্বের অর্থ নিজেকে সবচেয়ে বড় প্রমাণ করা নয়, বরং দলকে সফল করা। সে তার আইডিয়াগুলোকে সবসময় শেষ বিকল্প হিসেবে রাখত এবং প্রথমে দলের ইনপুটের ওপর বেশি ভরসা করত। হায়ারার্কির কারণে যে দূরত্ব তৈরি হয়েছিল তা মেটাতে আলভি অনানুষ্ঠানিক কথোপকথন শুরু করল। সে দলের জুনিয়রদের সাথেও খোলাখুলিভাবে কথা বলতে লাগলো, তাদের কথা বোঝার চেষ্টা করল। সে বুঝতে পারল যে ভালো লিডার সেই হয় যে প্রতিটি স্তরে তার দলকে শুনতে পারে, তারা যতই জুনিয়র হোক না কেন। আর সবচেয়ে কঠিন ছিল ফিডব্যাক গ্রহণ করা। আলভি ভাবল যে যদি সে খোলা মনে ফিডব্যাক না নেয় তবে নিজেকে উন্নত করার সুযোগ হারাবে। সে তার কিছু বিশ্বস্ত সহকর্মীর কাছে সত্যিই হনেস্ট ফিডব্যাক চাইল, যদিও শুনতে অস্বস্তি লাগত। ধীরে ধীরে আলভির শোনার দক্ষতা উন্নত হতে লাগলো, তার দলও এর পার্থক্য অনুভব করল। একদিন খলিল বলল, স্যার, এখন মনে হয় আপনি সত্যি আমাদের কথা শোনেন। আগে এই অনুভূতিটা আসতো না। আলভি হেসে বলল, হয়তো এই যাত্রাটা শেখার দিকেই ছিল, আর এখন আমি জানি যে শোনা সহজ নয়, কিন্তু যতটা কঠিন ততটা জরুরি। আলভির এই গল্প থেকে আমরা শিখি যে শোনার পথে বাধাগুলো প্রায়শই আমাদের নিজেদের অভ্যাস এবং চিন্তাভাবনার সাথে যুক্ত থাকে। যতক্ষণ না আমরা আমাদের অভ্যাস পরিবর্তন করব, ততক্ষণ আমরা সঠিকভাবে শুনতে পারবো না। কখনো কখনো আমরা ভাবি যে আমরা তো শুনছি, কিন্তু আসলে আমাদের মন অন্য কোথাও থাকে। যখন আমরা মাল্টিটাস্কিং করি তখন আমাদের মনোযোগ পুরোপুরি একটি জিনিসের উপর থাকে না। এতে সামনের জনের মনে হয় যে তার কথার কোনো গুরুত্ব নেই। একইভাবে ইগো আমাদের নতুন ধারণা গ্রহণ করতে বাধা দেয়। যদি আমরা সবসময় ভাবি যে আমার পদ্ধতিই সঠিক, তাহলে আমরা অন্যদের সৃজনশীলতা এবং অন্তর্দৃষ্টি হারিয়ে ফেলি। হায়ারার্কিও একটি বড় বাধা। যদি আমরা শুধু আমাদের পদের ভিত্তিতে অন্যদের কথা বিচার করি, তাহলে আমরা একটি স্বাস্থ্যকর দলের সংস্কৃতি তৈরি করতে পারবো না। প্রতিটি ব্যক্তির কথায় গুরুত্ব আছে, সে যতই জুনিয়র হোক না কেন। আর ফিডব্যাক গ্রহণ করার ভয়ও আমাদের শোনার ক্ষমতাকে ব্লক করে। কিন্তু যখন আমরা ফিডব্যাককে একটি সুযোগ হিসেবে দেখি, তখন আমাদের বৃদ্ধি হয়। আলভির গল্পে আমরা দেখলাম যে যদি আমরা এই বাধাগুলো চিহ্নিত করতে পারি, তাহলে আমরা ধীরে ধীরে তা দূর করতে পারি। আসল চ্যালেঞ্জ হলো নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে আসা, ইগোকে একটু নিচে রাখা এবং সত্যিকারের অর্থে শোনা শেখা। আজ যখন আলভি তার দলের সাথে বসে, তখন সে শুধু লিডার নয়, একজন শ্রোতাও হয়। আর এই কারণেই তার দলও তার সাথে যুক্ত থাকে, বিশ্বাস করে এবং প্রতিটি কঠিন পরিস্থিতি একসাথে সহজ করে তোলে। তাই পরের বার যখন আপনি কারোর কথা শুনবেন, তখন মনে রাখবেন, শোনার পথে অনেক বাধা থাকে, কিন্তু যখন আপনি সত্যিই শোনেন, বিনা বিক্ষেপে এবং বিনা ইগোতে, তখন আপনি শুধু তাদের বুঝতে পারেন না, বরং তাদের হৃদয় পর্যন্ত পৌঁছাতে পারেন। আর এটাই ভালো যোগাযোগের আসল কাজই। আলভির লিডারশিপ জার্নিতে একটি নতুন মোড় এলো যখন তার কোম্পানিতে একটি বড় রূপান্তর শুরু হলো। নতুন প্রযুক্তি, নতুন টিম এবং ক্রমবর্ধমান দায়িত্বের মধ্যে তাকে নিজেকে এবং তার লিডারশিপ দক্ষতাকে পরের স্তরে নিয়ে যেতে হয়েছিল। একদিন কোম্পানির HR একটি ওয়ার্কশপ আয়োজন করল লিসনিং লিডার্স বিষয়ে। আলভি ভাবল, এটা আমার জন্য নিজের শোনার দক্ষতাকে আরও উন্নত করার একটি দারুণ সুযোগ। সেখানে ফ্যাসিলিটেটর জানালেন যে একজন ভালো লিডার শুধু বক্তা হন না, বরং তিনি একজন ভালো শ্রোতাও হন। আর শোনার 6টি বিশেষ আচরণ রয়েছে যা প্রত্যেক লিডারকে গ্রহণ করা উচিত। প্রথমটি ছিল আবেগ চেনা, রেকগনাইজিং ইমোশনস। ফ্যাসিলিটেটর বোঝালেন যে যখন আমরা কারো কথা শুনি, তখন শুধু শব্দের ওপর মনোযোগ দেওয়া উচিত নয়, বরং তাদের অনুভূতিগুলো বোঝা উচিত। আলভি এটা তার জীবনে অনুভব করেছিল। যখন দলে কেউ হতাশ বা চাপে থাকত, তখন সে শুধু টেকনিক্যাল আলোচনায় আটকে যেত। এখন তিনি শিখেছিলেন যে আবেগ বোঝার নেতৃত্বের একটি বড় অংশ। একবার তার দলের এক সদস্য প্রিয়া মিটিংয়ে খুব চুপচাপ হয়ে গিয়েছিল, তার স্বাভাবিক উৎসাহ গায়েব ছিল। আলভি খেয়াল করল প্রিয়ার মুখে চিন্তার ছাপ। সে মিটিংয়ের পর তার সাথে বসে কথা বলল। প্রিয়া খোলাখুলি জানালো যে সে নতুন প্রজেক্ট নিয়ে অনিশ্চিত এবং সমর্থন চায়। আলভি শুধু শুনতে শুরু করলো, বাধা না দিয়ে, শুধু তার অনুভূতিগুলো বুঝল। এতে প্রিয়ার ভরসা বাড়ল যে তার আবেগকেও বোঝা হচ্ছে। দ্বিতীয় আচরণ ছিল সম্পূর্ণরূপে উপস্থিত থাকা, বিং ফুললি প্রেজেন্ট। এর অর্থ হলো যখন কেউ কথা বলছে, তখন সম্পূর্ণ মনোযোগ তারই ওপর দেওয়া, কখনো বিক্ষিপ্ত না হওয়া। আলভি বুঝতে পারল যে আগে যখন সে মাল্টিটাস্কিং করত, তখন তার মনোযোগ অর্ধেক থাকত। এখন সে মিটিংয়ে ফোন সাইলেন্ট রাখে, ল্যাপটপে নোট নিলেও
পুরো মনোযোগ দলকে দেয়। তৃতীয় আচরণ ছিল কথার গুরুত্ব বা স্বীকৃতি দেওয়া, ভ্যালিডেটিং হোয়াটস সেড। ফ্যাসিলিটেটর জানালেন যে যখন আমরা কারো কথা শুনি তখন তাদের এটা অনুভব করানো উচিত যে তাদের কথা গুরুত্বপূর্ণ এবং আমরা তা বুঝেছি। এটা আমরা ছোট ছোট শব্দ দিয়ে করতে পারি, যেমন আমি বুঝতে পারছি আপনি কি বলছেন, বা এই কথাটা একদম সঠিক। আলভি এই আচরণটি তখন গ্রহণ করল যখন দলের এক সদস্য একটি ঝুঁকিপূর্ণ আইডিয়া প্রস্তাব করল। প্রথমে সে ইতস্তত করছিল, কিন্তু আলভি তাকে উৎসাহিত করল, তোমার আইডিয়াটা ভালো আর এটা নিয়ে ভাবা উচিত। এই স্বীকৃতি সেই সদস্যের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল এবং সে আরও সক্রিয় হয়ে উঠল। চতুর্থ আচরণ ছিল অর্থপূর্ণ প্রশ্ন করা, আস্কিং মিনিংফুল কোয়েশ্চেন্স। ফ্যাসিলিটেটর জানালেন যে শুধু শোনাই যথেষ্ট নয়, বরং সঠিক প্রশ্ন করাও জরুরি, যাতে আমরা কথাগুলো ভালোভাবে বুঝতে পারি। আলভি এই বিষয়টি অনুশীলন করতে শুরু করল। যখন কেউ কথা বলতো তখন সে খোলামেলা প্রশ্ন করত, যেমন এর মানে কি, বা তুমি এই বিষয়ে আর কি ভাবছো। একদিন দলের সদস্য অমিত একটি জটিল সমস্যা তুলে ধরল। আলভি একাধিক প্রশ্ন করল যাতে সে পুরো ছবিটা বুঝতে পারে। এতে অমিতের মনে হলো তার দৃষ্টিভঙ্গিকে সম্মান করা হচ্ছে এবং আলোচনা ফলপ্রসূ হলো। পঞ্চম আচরণ ছিল ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট করে নেওয়া, ক্লারিফাইং টু অ্যাভয়েড অ্যাজাম্পশনস। অনেক সময় আমরা শুনি তো, কিন্তু নিজের অনুমান তৈরি করে নিই। ফ্যাসিলিটেটর বললেন যে এটা সবচেয়ে সাধারণ ভুল, তাই জরুরি যে আমরা অস্পষ্ট বিষয়গুলোতে স্পষ্টীকরণ চাই, যাতে ভুল বোঝাবুঝি না হয়। আলভি এটা তখন অনুভব করল যখন একবার সে দলের কথা পুরোপুরি না বুঝে নিজের মন থেকে সিদ্ধান্ত নিয়েছিল। পরে জানতে পারল যে তার অনুমান ভুল ছিল। তখন থেকে সে শিখল যে সন্দেহ থাকলে সঙ্গে সঙ্গে স্পষ্ট করে নেওয়া উচিত। এবং শেষ আচরণটি ছিল দৃশ্যমান পদক্ষেপ নেওয়া, টেকিং ভিজিবল অ্যাকশন। ফ্যাসিলিটেটর বললেন যে যখন আমরা কারো কথা শুনি তখন শুধু শোনাই নয়, বরং তার ভিত্তিতে পদক্ষেপও নেওয়া উচিত। এতে সামনের জনের মনে হয় যে তার কথার প্রভাব পড়ে এবং বিশ্বাস তৈরি হয়। আলভি এটা তখন করল যখন দল কাজের চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করল। সে ম্যানেজমেন্টের সাথে কথা বলল, কিছু পরিবর্তন আনলো এবং দলকে জানালো যে তাদের ফিডব্যাকের ওপর পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে দলের মনোবল অনেক বেড়ে গেল। আলভি এই 6টি আচরণকে তার নেতৃত্বের অংশ বানিয়ে ফেলল। এখন তার দলে যোগাযোগ এবং সহযোগিতা আরও ভালো হয়ে গেল। মানুষ খোলাখুলিভাবে নিজেদের কথা রাখত এবং আলভিও মনোযোগ দিয়ে শুনে সঠিক সিদ্ধান্ত নিত। একবার কোম্পানির সিইও প্রশংসা করলেন যে আলভির দল সবচেয়ে বেশি নিযুক্ত এবং অনুপ্রাণিত। সিইও বললেন, এখানকার গোপন রহস্য হলো আলভির লিসনিং লিডারশিপ। আলভির গল্প আমাদের শেখায় যে শোনা শুধু একটি প্যাসিভ কাজ নয়, এটি একটি সক্রিয় প্রক্রিয়া যাতে সহানুভূতি, মনোযোগ, স্বীকৃতি, প্রশ্ন করা, স্পষ্টতা এবং পদক্ষেপ অন্তর্ভুক্ত আছে। যদি আমরা এই 6টি আচরণ গ্রহণ করি তাহলে না শুধু আমরা ভালো লিডারই হব, বরং আমাদের দলও আরও শক্তিশালী এবং বিশ্বস্ত হয়ে উঠবে। তাই পরের বার যখন আপনি কারোর সাথে কথা বলবেন তখন চেষ্টা করবেন যে আপনি শুধু শুনবেন না, বরং এই আচরণগুলোর সাথে শুনবেন। এটি আপনার সম্পর্ক এবং নেতৃত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। আলভির লিডারশিপ যাত্রা অনেক কিছু শিখেছিল। সে দেখেছিল যে যখন একজন লিডার সত্যিই তার লোকের কথা শোনে তখন তা দলে জাদু সৃষ্টি করে। কিন্তু তার শিক্ষা আরও গভীর হলো যখন সে তার কর্মক্ষেত্রে এমন অনেক গল্প দেখল যা তার চিন্তাভাবনাকে আরও শক্তিশালী করে তুলল। কোম্পানির একটি ছোট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে কাজ করা সীমার গল্প আলভিকে খুব প্রভাবিত করেছিল। সীমা একজন ফ্রন্ট লাইন কর্মী ছিল যে সারাদিন মেশিনের মধ্যে কঠোর পরিশ্রম করত। আগে সে প্রায়ই হতাশ থাকত কারণ তার কথা ম্যানেজমেন্ট শুনত না। অনেক সময় সে অনুভব করত যে তার পরিশ্রমের কোনো মূল্য নেই। কিন্তু যখন প্ল্যান্ট ম্যানেজার অ্যাক্টিভ লিসনিং গ্রহণ করলেন এবং সীমার কথা মনোযোগ দিয়ে শুনতে শুরু করলেন তখন সব কিছু বদলে গেল। একবার সীমা জানালো যে মেশিনের একটি সেফটি প্রোটোকল অনুসরণ করা কঠিন হচ্ছে কারণ পুরনো সেফটি গিয়ার কাজ করছে না। প্ল্যান্ট ম্যানেজার তার কথাকে গুরুত্ব সহকারে নিলেন, সঙ্গে সঙ্গে নিরাপত্তা বিভাগের সাথে যোগাযোগ করলেন এবং নতুন গিয়ার ব্যবস্থা করলেন। এতে শুধু সীমার চিন্তাই দূর হলো না, বরং পুরো প্ল্যান্টের মনোবলও বেড়ে গেল। সীমা বলল, যখন আমার বস আমার কথা শোনেন তখন আমি আরও বেশি অনুপ্রাণিত হই। আলভি বুঝতে পারল যে এই ছোট ছোট গল্পগুলো দেখায় যে শোনার প্রভাব কেবল শব্দের পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, বরং কাজেও দেখা যায়। আরেকটি গল্প ছিল খলিলের, যে একটি সেলস টিমের লিডার ছিল। খলিলের দলে আগে খুব কম সম্পৃক্ততা ছিল। দলের মানুষেরা তাদের সমস্যা শেয়ার করতো না, মিটিংয়ে অংশগ্রহণ কম ছিল। খলিল তার লিডারশিপ স্টাইল বদলে লিসনিংকে তার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করল।
সে দলের সদস্যদের সাথে ব্যক্তিগত মিটিং রাখলো, তাদের ব্যক্তিগত চ্যালেঞ্জগুলো বুঝলো এবং তাদের কাছে জানতে চাইলো যে তারা কোন কোন ক্ষেত্রে সমর্থন চায়। ধীরে ধীরে খলিলের দলে পরিবর্তন এলো। মানুষ অনুভব করলো যে তাদের সমস্যাগুলো বোঝা হচ্ছে এবং তারা খোলাখুলিভাবে তাদের আইডিয়া নিয়ে আসতে শুরু করলো। একবার একটি জুনিয়র সদস্য একটি নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি প্রস্তাব করলো, যা খলিল পুরো দলের সামনে রাখলো এবং বাস্তবায়িত করালো। এই পদক্ষেপে দলের আত্মবিশ্বাস বাড়ল এবং বিক্রিতে উল্লেখযোগ্য উন্নতি হলো। আলভি ভাবল যে এই গল্পটা বলে যে যখন লিডাররা সত্যি শোনেন তখন তারা তাদের দলকে ক্ষমতায়ন করেন, যা ফলাফলে দেখা যায়। তারপর তার নিজের কোম্পানিতে একটি গল্প সে দেখল। একটি জুনিয়র কর্মচারী নিহা, যা লাজুক এবং অন্তর্মুখী ছিল, সে প্রথমবার তার মিটিংয়ে ইতস্তত করে একটি সমস্যা জানালো। তার কাজের প্রক্রিয়ায় কিছু টেকনিক্যাল সমস্যা ছিল যা তার দক্ষতাকে প্রভাবিত করছিল। আগে তার কথা ম্যানেজমেন্ট পর্যন্ত পৌঁছতো না, কিন্তু এখন আলভি নিশ্চিত করেছিল যে প্রত্যেক কর্মচারীর কথা শোনা হবে। আলভি নিহাকে বলল, আমি তোমার কথা শুনছি, বলো কি সমস্যা। নিহা আত্মবিশ্বাসের সাথে পুরো সমস্যাটা বোঝালো। আলভি সঙ্গে সঙ্গে টেকনিক্যাল টিমকে যুক্ত করলো এবং সমাধান বের করলো। এই ছোট্ট অঙ্গভঙ্গি নিহার লয়্যাল্টি বাড়িয়ে দিল এবং সে আরও ভালো কাজ করতে শুরু করলো। আলভি বুঝতে পারল যে শোনার মাধ্যমে শুধু সমস্যা সমাধানই হয় না, বরং কর্মচারীদের মধ্যে বিশ্বাস এবং প্রতিশ্রুতিও তৈরি হয়। তারপর একবার একটি বড় সংকট এলো। কোম্পানির একজন গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট ফিডব্যাক দিল যে তাদের প্রয়োজনীয়তাগুলো ঠিকমতো বোঝা যাচ্ছে না। ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজার সীমা, যে আগে একটু নার্ভাস থাকতো, এবার পুরো স্বচ্ছতার সাথে ক্লায়েন্টের কথা শুনল এবং তার দলের সাথে শেয়ার করল। সীমা ক্লায়েন্টের কথাকে স্বীকৃতি দিল, স্পষ্টীকরণের জন্য প্রশ্ন করল এবং একটি অ্যাকশন প্ল্যান তৈরি করল। তার এই পদ্ধতিতে ক্লায়েন্টও ভরসা দেখালো এবং সম্পর্ক আরও মজবুত হলো। আলভি এটা দেখে শিখল যে শোনার শক্তি শুধু অভ্যন্তরীণ দলের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বাহ্যিক সম্পর্কেও রূপান্তরকারী প্রভাব ফেলে। আলভির এই সমস্ত গল্প প্রমাণ করে যে কর্মক্ষেত্রে লিসেনিং লিডারশিপই সেই জিনিস যা ব্যক্তিদের নিযুক্ত, ক্ষমতায়িত এবং উৎপাদনশীল করে তোলে। সে ফ্রন্টলাইন কর্মী হোক বা শীর্ষস্তরের ম্যানেজার, যখন তাদের কথা শোনো হয় তখন তাদের শক্তি এবং প্রতিশ্রুতি নিজে থেকেই বেড়ে যায়। শেষে আলভি ভাবল যে নেতৃত্ব শুধু নির্দেশ দেওয়া বা সিদ্ধান্ত নেওয়া নয়, বরং এটি একটি শিল্প যেখানে শোনা সবচেয়ে জরুরি দক্ষতা। যখন আমরা মন থেকে শুনি, বুঝি এবং পদক্ষেপ নিই, তখন কর্মক্ষেত্রের সংস্কৃতিতে জাদু হয়। সে তার নেতৃত্বের যাত্রাকে একটি নতুন অর্থ দিল। সে প্রতিদিন তার দলের প্রত্যেক সদস্যকে শোনার চেষ্টা করবে, তাদের আবেগ, চ্যালেঞ্জ এবং আইডিয়াগুলো বুঝবে এবং তাদের সাথে মিলে সমাধান বের করবে। এটাই কারণ ছিল যে আলভির দল সবসময় অনুপ্রাণিত, অনুগত এবং উচ্চ পারফরমেন্স করত। আর এই সব কিছু হলো শুধু এই কারণে যে সে নেতৃত্বের লিসেনিংকে কেন্দ্রে রেখেছিল। এই গল্প থেকে আমাদের শেখা উচিত যে আপনার পদ যাই হোক না কেন, যদি আপনি আপনার সহকর্মী, কর্মচারী বা দলকে সত্যিই শোনেন, তাহলে আপনি তাদের বিশ্বাস জয় করবেন, তাদের সম্মান পাবেন এবং সাথে সাথে একটি শক্তিশালী ও উৎপাদনশীল কর্মক্ষেত্রের সংস্কৃতি তৈরি করবেন। শোনা কোনো দুর্বলতা নয়, বরং একটি বড় শক্তি। আর যদি আমরা তা সঠিকভাবে ব্যবহার করি, তবে কর্মক্ষেত্রের প্রত্যেক ব্যক্তি ক্ষমতায়িত এবং মূল্যবান অনুভব করবে। তাই পরের বার যখন কেউ আপনার সাথে কথা বলবে, শুধু শুনুন, পুরো মন দিয়ে, পুরো মনোযোগ দিয়ে এবং সাথে সাথে পদক্ষেপ নিয়ে দেখান। এই ছোট পরিবর্তন আপনার এবং আপনার সংস্থার জন্য বড় পরিবর্তন আনতে পারে। আলভির এই যাত্রা আমাদের এটাই শেখায় যে লিসেনিং লিডারশিপ এমন একটি উপহার যা আমাদের সকলকে দেওয়া উচিত, কারণ এই উপহারই কর্মক্ষেত্রকে মানবিক, সহানুভূতিশীল এবং সফল করে তোলে। আলভির লিডারশিপ যাত্রা আমাদের সকলকে অনেক কিছু শিখিয়েছে। শুরুতে সেও জানত না যে নেতৃত্ব শুধু আদেশ দেওয়া বা লক্ষ্য অর্জন করা নয়, বরং এর মধ্যে সবচেয়ে বড় শক্তি হলো সত্যি শোনা, বোঝা এবং তারপর পদক্ষেপ নেওয়া। তার এই যাত্রা আমাদের বোঝায় যে লিসেনিং লিডারশিপ শুধু একটি দক্ষতা নয়, বরং একটি মনোভাব এবং একটি সংস্কৃতি যা কর্মক্ষেত্রকে পুরোপুরি বদলে দিতে পারে। আলভি দেখেছে যে যখন আমরা সত্যি কারো কথা মনোযোগ দিয়ে শুনি, তখন আমরা শুধু শব্দ শুনি না,
বরং তাদের অনুভূতি, তাদের আবেগ, তাদের চ্যালেঞ্জ এবং তাদের সমাধান পর্যন্ত পৌঁছাই। এই শোনাই হলো সেই উপায় যার মাধ্যমে বিশ্বাস তৈরি হয়, যা যে কোনো সম্পর্কের ভিত্তি। কর্মক্ষেত্র হোক বা ব্যক্তিগত জীবন, বিশ্বাস ছাড়া কোনো সংযোগ শক্তিশালী থাকতে পারে না। সীমার গল্পে আমরা পরিষ্কার দেখেছি যে যখন ম্যানেজমেন্ট তার কথা শুনল, তখন তার শক্তি এবং প্রতিশ্রুতিতে চমৎকার ঘটল। এটা শুধু প্রশংসার প্রশ্ন ছিল না, বরং এটা ছিল যে তার সমস্যাগুলো বোঝা হয়েছে এবং তার সমাধান করা হয়েছে। এই কথাটি অনেক সংস্থা ভুলে যায়। তারা শুধু বড় ইনসেন্টিভ এবং বোনাসের উপর মনোযোগ দেয়। কিন্তু সত্যিটা হলো, যখন কর্মচারীরা মনে করে যে তাদের কথার মূল্য আছে, তখন তারা তাদের কাজে আরও বেশি নিষ্ঠা এবং সততা দেখায়। খলিলের সেলস টিমের গল্প এই বিষয়টিকে আরও ভালোভাবে বোঝায়। খলিল তার নেতৃত্বের স্টাইলে লিসেনিংকে অন্তর্ভুক্ত করায় তার দল খোলাখুলিভাবে কথা বলতে শুরু করল। তাদের সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা সেলস সংখ্যাতেও বৃদ্ধি এনেছিল। এখানে আমরা বুঝতে পারি যে নেতৃত্বের কাজ শুধু দিক নির্দেশনা দেখানো নয়, বরং নিজের দলের আইডিয়া শুনে তাদের ক্ষমতায়নও করা। নিহারের গল্পে আমরা অন্তর্মুখী কর্মচারীদেরও কথা শোনার গুরুত্ব জানতে পারি। প্রায়শই যারা লাজুক বা বেশি কথা বলে না, তাদের সমস্যাগুলো অলক্ষ্যে থেকে যায়। কিন্তু যখন তারা একজন আন্তরিক শ্রোতা পায়, তখন তাদের পারফরমেন্স এবং আনুগত্য উভয়ই বাড়ে। এই ধরনের গল্প আমাদের সকলকে মনে করিয়ে দেয় যে নেতৃত্বে লিসেনিং একটি সমতা আনয়নকারী হিসেবে কাজ করে, যা সকলকে সাথে নিয়ে চলে। সীমা এবং ক্লায়েন্টের গল্প বলে যে লিসেনিংয়ের শক্তি অভ্যন্তরীণ দলের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বাহ্যিক সম্পর্কেও এর বড় ভূমিকা রয়েছে। যখন আমরা ক্লায়েন্ট বা গ্রাহকদের পুরো মনোযোগ দিয়ে শুনি, তাদের প্রয়োজনগুলো বুঝি, তখন আমরা তাদের বিশ্বাস এবং আনুগত্য জয় করি। এটাই কারণ যে সফল কোম্পানিগুলো লিসেনিংকে তাদের সংস্কৃতির অংশ করে তোলে। এবার আসা যাক বাধার কথায়। আলভির যাত্রায় সে এটাও জেনেছে যে শোনার পথে অনেক বাধা আসে। কখনো ইগো আসে, কখনো বিক্ষেপ, কখনো ভয় যে ফিডব্যাক নেতিবাচক না হয়। অনেক লিডার মাল্টিটাস্কিং করতে করতে শুনতে পারেন না। এই সমস্ত বাধা আমাদের যোগাযোগকে দুর্বল করে। কিন্তু যখন আমরা বুঝতে পারি যে লিসেনিং শুধু প্যাসিভ শোনা নয়, বরং সক্রিয় অংশগ্রহণ, তখন আমরা আমাদের এই অভ্যেসগুলো পরিবর্তন করতে পারি। আলভি তার নেতৃত্বে সেই 6টি আচরণ গ্রহণ করেছিল, যা লিসেনিং লিডারদের জন্য খুব জরুরি। আবেগ চেনা, সম্পূর্ণরূপে উপস্থিত থাকা, কথার স্বীকৃতি দেওয়া, অর্থপূর্ণ প্রশ্ন করা, অনুমান এড়ানো এবং দৃশ্যমান পদক্ষেপ নেওয়া। এই ছোট ছোট পদক্ষেপগুলো যদি ক্রমাগত নেওয়া হয়, তাহলে কর্মক্ষেত্রে সংস্কৃতিতে বড় রূপান্তর আসে। শুধু শোনাই নয়, শুনে পদক্ষেপ নেওয়াও জরুরি। যদি আমরা শুনি এবং তারপরেও কোনো পরিবর্তন না আনি, তাহলে মানুষের বিশ্বাস শেষ হয়ে যায়। তাই লিসেনিং লিডারশিপের অর্থ হলো সহানুভূতি এবং দায়বদ্ধতা উভয়। যখন লিডাররা তাদের প্রতিশ্রুতি পূরণ করেন, তখন তাদের বিশ্বাসযোগ্যতা আরও বাড়ে। আলভির যাত্রায় আমাদের এটাও বলে যে লিসেনিং লিডারশিপ থেকে যে ক্ষমতায়ন আসে, তা অন্য কোনো উপায়ে আসে না। ক্ষমতায়িত কর্মচারীরা আরও সৃজনশীল, অনুপ্রাণিত এবং উৎপাদনশীল হয়। তারা সংস্থার সাফল্যে সক্রিয় অবদান রাখে। আজকের দ্রুতগতি এবং প্রযুক্তিচালিত কর্মক্ষেত্রে যোগাযোগ অনেক বেড়ে গেছে, কিন্তু তার চেয়েও জরুরি হলো গুণগত যোগাযোগ। এটা তখনই সম্ভব যখন আমরা একে অপরকে সত্যিই শুনি, বুঝি এবং সম্মান করি। শোনার নেতৃত্ব শুধুমাত্র সংস্কৃতি তৈরি করে। এই গল্প থেকে আমরা এটাও শিখতে পারি যে নেতৃত্ব শুধু পদ বা উপাধির নাম নয়, বরং একটি দায়িত্ব যা আমাদের সকলের মধ্যে থাকতে পারে। আপনি ম্যানেজার হন বা দলের সদস্য, যখন আপনি আপনার সঙ্গীদের কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং তাদের সমস্যা বুঝে পদক্ষেপ নেবেন, তখন কর্মক্ষেত্রের পরিবেশে নিজে থেকেই পরিবর্তন আসবে। আলভি এই সব কিছু ব্যবহারিক উপায় করেছে, ছোট ছোট বিষয়ে মনোযোগ দিয়েছে এবং সবচেয়ে বড় কথা হলো সে তার ইগোকে পেছনে রেখেছে। সে বুঝতে পেরেছে যে শোনা মানে দুর্বলতা নয়, বরং শক্তি, আর এই শক্তি তার নেতৃত্বকে সফল করেছে। সুতরাং শেষে এই গল্প আমাদের এই বার্তা দেয় যে যদি আমরা কর্মক্ষেত্রকে শুধু কাজভিত্তিক না করে মানুষভিত্তিক করতে চাই, তাহলে আমাদের শোনার ক্ষমতাকে সবার ওপরে রাখতে হবে। লিসেনিং লিডারশিপের মাধ্যমেই আমরা বিশ্বাস তৈরি করতে পারি, সমস্যাগুলো সঠিক সময় বুঝতে পারি এবং দলকে সঠিক দিকে নিয়ে যেতে পারি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বইয়ের সারাংশ। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ধন্যবাদ আপনাদের সারাংশটি শেষ পর্যন্ত শোনার জন্য।